টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় অচল রাজধানী, অবর্ণনীয় দুর্ভোগে নগরবাসী। ডুবে গেছে অনেক মার্কেট, দোকানপাট। আরও দুদিন বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের। প্রতি বাড়ির ট্যাঙ্কিতে ময়লা পানি ঢুকে গেছে। এটা সমন্বিতভাবে সরকারকে অবশ্যই প্রচেষ্টা নিতে হবে। অতি ভারী বৃষ্টি আগামী 48 ঘন্টা কম বেশি থাকবে। চট্টগ্রাম বিভাগে বন্যার অবনতি, 7 জেলায় মৃত্যু 51, পানিবন্দী 12 লাখ। সিলেটে স্থিতিশীল, ক্ষতিগ্রস্তদের রক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর। দুর্যোগে 5 বছরে অর্থনীতির ক্ষতি 41,000 কোটি টাকা, আগাম সতর্কতার তাগিদ। ক্ষয়ক্ষতি যেটা বড় ক্ষয়ক্ষতি হচ্ছে যেটা অর্থ দিয়ে মাপা যায় না। শেখ হাসিনার স্বাধীনভাবে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে আসলেই গ্রেপ্তার, জানালেন চিফ প্রসিকিউটর। বক্তব্য দিয়ে অস্থিরতা তৈরির অভিযোগ। বর্ষিয়ান রাজনীতিবিদ জমির উদ্দিন সরকারের বর্ণাঢ্য জীবনের ইতি। দক্ষিণ প্লাজায় জানাজা শেষে সংসদ প্রাঙ্গণে দাফন। কাল সারা দেশে বিএনপির শোক। শিরোনাম, স্বাগত জানাচ্ছি এখন সন্ধ্যায় পুরো সংবাদ জুড়ে। সঙ্গে রয়েছি আমি তানজিলা খান মিম এবং আমি শামসুল আরেফিন। রেকর্ড বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বহু সড়ক। এখনও পানি রয়ে গেছে অনেক মার্কেট ও সড়কের পাশের দোকানপাটে। সকাল থেকে জলাবদ্ধতায় সড়কে অবর্ণনীয় দুর্ভোগে পড়েন নগরবাসী। সঙ্গে ছিল যানজটের ধকল। সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত রাজধানীতে বৃষ্টি হয়েছে 82 মিলিমিটার। এদিন রাজধানীর বেশ কিছু স্কুল কলেজে স্থগিত করা হয় ক্লাস পরীক্ষা। আবহাওয়া অফিস বলছে সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে অতি ভারী বর্ষণ। আরও জানাচ্ছেন মাহবুব হোসেন রিপন। মনে হয় যে কক্সবাজারে বেড়াইতে আইছি, সমুদ্র সৈকতে বেড়াইতে আইছি। এটা যে বাংলাদেশের রাজধানী মনে হয় না। সারা বছর খুঁড়া খাড়ি করে পানি আর কমে না। এ যেন রাজধানী নয়, পানির শহর। রাতভর বৃষ্টির পর ভোর থেকেই ভারী বৃষ্টিতে ডুবে গেছে রাজপথ, অলিগলি সড়ক। বৃষ্টির পানির সঙ্গে ড্রেনের নোংরা পানি মিশে কোথাও হাঁটু, কোথাও কোমর সমান জলাবদ্ধতা। সপ্তাহের প্রথম কর্মদিবসে ঘর থেকে বের হয়ে এভাবেই ভোগান্তিতে পড়েন নগরবাসী। বিপর্যস্ত সময়ে অভিযোগ নগরকর্তাদের বিরুদ্ধে। 2টা রিক্সাই নষ্ট হয়ে গেছে, পানিতে ডুবে গেছে, ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। পরে হেঁটে রওনা করছি, আর পিছন থেকে পানি এসে ধাক্কায় প্যান্ট ট্যান্ট সব ভিজাই দিয়েছে। বাচ্চা নিয়ে এই পানিতে হাঁটতেছে, সিএনজি নিলাম দুইবারই সিএনজি আটকে গেছে রাস্তায়, পানি ঢুকে স্টার্ট অফ হয়ে গেছে। হাঁটু পানি ভেঙে এই চলাচল, আর এতেই মাঝপথে বিকল হয়ে পড়ে যানবাহন। সেগুলো সরাতে চালক যাত্রীদের প্রাণান্তকর চেষ্টা। সব মিলিয়ে দীর্ঘ যানজট। মতিঝিলের মতো এরকম একটা কর্পোরেট এরিয়া, তাও এই অবস্থা। অনেকক্ষণ ধরে বসে আছি, সামনে অফিস কিন্তু যেতে পারতেছি না, বসে আছি গাড়িতে, পুরো স্টার্ট বন্ধ হয়ে গেছে। গাড়ি নষ্ট হয় পানিতে যানজট লাগলে পানি ঢুকে যায়, ফেলাকে গাড়ি নষ্ট হয়ে যায়। আজকের দিন কামাই মার, আর ঠিক করতে করতে মনে করেন কালকের দিন লাগবো। গণপরিবহনের সংকটে অনেকেই ওঠেন সিএনজি কিংবা রিকশায়, আবার কেউ বাধ্য হয়ে হেঁটেই ছোটেন গন্তব্যের দিকে। জলাবদ্ধতার কারণে মতিঝিল সহ রাজধানীর কয়েকটি এলাকায় স্কুল কলেজে পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। 9টা থেকে পরীক্ষা ছিল, সকাল 7টার মধ্যে আমাদের যদি মেসেজ দেওয়া হতো যে পরীক্ষা হবে না, তাহলে তো এত কষ্ট করে এত দূর আমাদের আসতে হয় না। রেকর্ড বৃষ্টিতে সড়কের পাশাপাশি অনেক মার্কেটে দোকানপাট ও কাঁচা বাজার তলিয়ে যায়। ব্যবসায়ীদের দাবি, ড্রেনেজ ব্যবস্থার অপ্রতুলতায় পানিতে অনেক পণ্য নষ্ট হয়ে গেছে। এদিকে রোববার দুপুর থেকে মঙ্গলবার অবধি ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে কমবেশি এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এছাড়া সোমবার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে ঢাকা আবহাওয়া অফিস। ভারী বা অতি ভারী বৃষ্টি আগামী 48 ঘন্টা কম বেশি থাকবে।
এবং এই ভারী বর্ষার আশঙ্কায় কিন্তু আজকে দুপুর 12টা থেকে পরবর্তী 24 ঘন্টার জন্য আমরা রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছি। রোববার সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত রাজধানীতে 82 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। মাহবুব হাসান রিপন, এখন ঢাকা। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর অনেক এলাকা, কোথাও হাঁটু পানি, কোথাও জমেছে কোমর সমান। জলাবদ্ধতায় তীব্র যানজট বাড়িয়েছে ভোগান্তির মাত্রা। সারাদিনেও পানি নেমে না যাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর নিউ মার্কেট থেকে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, জানাবেন দুপুরে বৃষ্টি কমলেও জমে যাওয়া পানি কেন অপসারণ হচ্ছে না এবং পানিমন্ত্রী অবস্থায় ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আমি প্রথমে জানিয়ে রাখতে চাই যে সকাল পর্যন্ত রাজধানীতে 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলেও বৃষ্টি কিন্তু দুপুর পর্যন্ত হয়েছে এবং এই বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেই জলাবদ্ধতার কিছু কিছু এলাকা থেকে পানি নেমে গেলেও এখন পর্যন্ত নেমে যায়নি। এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট এলাকায় রয়েছে। নিউ মার্কেটের এক পাশের সড়ক থেকে পানি নেমে গেলেও আরেক পাশের সড়ক, বিশেষ করে ধানমন্ডি হকার্স মার্কেট বা গাউসা মার্কেটের যে পাশ রয়েছে সেদিক থেকে কিন্তু এখনো পানি নেমে যায়নি। এখানে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছে, তারা বলছেন যে প্রতি বছরে কোটি কোটি টাকা লোকসানের মুখে তারা পড়েন এবং গেল কয়েকদিনে টানা বৃষ্টিতে তাদের যেমন ব্যবসায়িক মন্দা চলছিল এবং আজকে এই জলাবদ্ধতার কারণে তাদের ব্যবসা একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। বিশেষ করে কারো পণ্যের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি সামলে ওঠাটাও দায় বলছেন। এখানে তারা অভিযোগ করছেন যে নামমাত্র ড্রেনেজ ব্যবস্থার যে সংস্কার সেটি করা হয়, তবে আধুনিকভাবে ড্রেনেজ ব্যবস্থার উন্নতিকরণ বা প্রতিনিয়ত এই ড্রেনেজ ব্যবস্থা সংস্কার থেকে শুরু করে ড্রেনগুলোর মুখে যে বন্ধ অবস্থা সেটি খুলে না রাখা বা অন্যান্য যে জটিলতাগুলো রয়েছে সিটি কর্পোরেশন সেই দায়ভার কিন্তু তারা দিচ্ছে। একই সঙ্গে পথচারী যারা রয়েছেন তারা কিন্তু এখানে অসচেতনতা এবং ব্যক্তি পর্যায়ে যে অসচেতনতা এবং যে বিভিন্নভাবে ময়লা জিনিসপত্র যত্রতত্র পলিথিন ফেলার যে ব্যাপারগুলো সেগুলো নিয়ে কিন্তু অভিযোগ করছেন। আমরা এখানে পানি নিষ্কাশনের জন্য তেমন কোনো ব্যবস্থা যদিও দেখিনি, তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি মাত্র ছোট জেনারেটর ব্যবহার করে এখান থেকে পানি অপসারণের চেষ্টা করা হচ্ছে। তবে নিউ মার্কেটের ভেতরে এখন পর্যন্ত হাঁটু পানি জমে রয়েছে, সেখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাই এখন পর্যন্ত করা হয়নি। অর্থাৎ ব্যবসায়ীদের যে অভিযোগ যে প্রতিবারের মতো এবারও হয়তোবা তাদের কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়তে হবে, সময়ের সঙ্গে এই ব্যবস্থা চলতেই থাকবে, তবে তাদের ভাগ্যে যে উন্নয়ন সেই উন্নয়ন হয়তোবা হবে না এমন অভিযোগ কিন্তু তারা করছেন। মিম, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে নিউ মার্কেট থেকে সর্বশেষ। জলাবদ্ধতায় নগরবাসীর ভোগান্তির কথা জানাতে নিউ মার্কেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজু আহমেদ। নতুন করে ভারী বর্ষণে চট্টগ্রামের কিছু এলাকায় ফের পানি বাড়ছে, ডুবে গেছে নগরের বেশিরভাগ নিচু এলাকাও। এতে ভোগান্তিতে পড়ে নগরবাসী। কক্সবাজারের বৃষ্টিতে বেড়েছে জনদুর্ভোগ। আরো জানাচ্ছেন কাজী মাহফুজ। টানা দুদিন পর শনিবার চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও রোববার ভোর থেকে নতুন করে শুরু হওয়া ভারী বর্ষণ ফের উদ্বেগ বাড়িয়েছে। অনেক নিচু এলাকায় আবারও পানি বাড়তে শুরু করায় ভর করেছে নতুন আতঙ্ক। ভোর থেকে ভারী বর্ষণে ডুবেছে নগরীর অধিকাংশ নিচু এলাকা। এতে ভোগান্তিতে পড়ে নগরবাসী। পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও থামেনি বৃষ্টি। পাহাড় ধসের চরম শঙ্কার মাঝেই বাঘাইছড়ির পর ডুবছে বিলাইছড়ি ও বরকলের নির্মাঞ্চল। জেলায় এ পর্যন্ত ছোট বড় 131টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। 47টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে প্রায় 4000 মানুষ। এদিকে রাঙ্গুনিয়ার শিলক এলাকায় পাহাড়ি ঢলে বেইলি সেতু ধসে পড়ায় রাঙ্গামাটির সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। আমার পরিবার এখন চলার অক্ষম হয়ে গেছে, কিন্তু এখন আমার ব্যবসা বাণিজ্য সব পানিতে তলায় গেছে। এখানে অবশিষ্ট বলতে আর কিছু নাই, মানুষ গরু ছাগল নিয়ে খুবই মানবতার জীবন যাপন করতেছে। এদিকে দীর্ঘ 7 দিনের টানা বর্ষণ শেষে বান্দরবান সদরে পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি এখনও বিপদসীমার উপরে। ব্যাহত হচ্ছে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা, বেড়েছে নিত্যপণ্যের দাম। এখন সকালে মাছ সামানা নিয়ে যাবো, এখন গিয়ে দেখতেছি পানি আবার বৃদ্ধি পেয়ে গতকালকে থেকে আগে থেকে আরো 2 ফুটের মতো পানি এখন আরো বৃদ্ধি পেয়েছে। এখন আমাদের এখানে বিশেষ করে ঔষধের প্রয়োজন। মহিলারা আছে, বৃদ্ধ লোক আছে অনেক, এনাদের অসুখ বিসুখ হলে ওষুধের সমস্যা, পানির সমস্যা, থাকার সমস্যা, বাথরুম, খানা দানা সমস্ত দিক দিয়ে সমস্যা হচ্ছে এখন।
এদিকে কক্সবাজারে রোববার ভোর থেকেও মুষলধারে বৃষ্টি হচ্ছে। বন্যার পানি ধীরগতিতে নামলেও কাটেনি জনদুর্ভোগ। চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী সহ 10টি উপজেলার অন্তত 150টি গ্রাম এখনও প্লাবিত। পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ। হাজার হাজার ফ্যামিলি, এখন সরকারিভাবে কোনো ত্রাণ আসে নাই। আকুল আবেদন যাহাতে কাকারা ইউনিয়নবাসীর জন্য কিছু দ্রুত ত্রাণের ব্যবস্থা করা হয়। পানি দ্রুত না নামার কারণে প্রতি বছর আমরা বন্যার সম্মুখীন হচ্ছি। এমন কিছু উপদ্রুত এলাকা আছে যেখানে সেনা মোতায়েন করলে পানিবন্দী মানুষগুলোকে উদ্ধার করা সম্ভব। 1 মাসের প্রায় বৃষ্টিপাতের 80% এই 7 দিনের সময়ের মধ্যে হয়েছে। কক্সবাজার জেলায় আমাদের 71টি ইউনিয়নের মধ্যে প্রায় 69টি ইউনিয়নই ক্ষতিগ্রস্ত। প্রায় 2 থেকে 2.5 লক্ষ লোক পানিবন্দী আছে। কক্সবাজারের জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে 30 লক্ষ টাকা এবং 450 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবারও ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। বৃষ্টি হলেই তলিয়ে যায় দেশের উত্তর পূর্বাঞ্চল। কয়েকদিনের ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জে পানিবন্দী লক্ষাধিক মানুষ। কম বন্যাতেই ফসল আর অবকাঠামোগত ক্ষতির পাশাপাশি নানান সংকট ভাটি এলাকার মানুষের। চলতি বন্যায় শুধু হবিগঞ্জে কৃষি, মৎস্য ও অবকাঠামোগত ক্ষতি প্রায় 100 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এসব বিপর্যয় মোকাবেলায় প্রশাসনের নানান আশ্বাস থাকলেও তা প্রয়োজনের তুলনায় অনেকটাই অপ্রতুল বলছেন ভুক্তভোগীরা। আরও জানাচ্ছেন গুলজার আহমেদ। গত 3 দিনের বন্যায় হবিগঞ্জের খোয়াই নদীর ভয়াল রূপ কিংবা মৌলভীবাজারের মনু আর ধলাই নদীর বিধ্বংসী আচরণে বিপর্যস্ত ছিল লাখো মানুষ। এসব এলাকার নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে ঢুকে পড়ে জলের স্রোত। কিছু বুঝে ওঠার আগেই তলিয়ে যায় 2 জেলার বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাট, ঘরবাড়ি কিংবা ফসলি জমি। 88 সালের পর জেলার অনেক জায়গায় এবারই প্রথম পানি ঢুকল। এদিকে মৌলভীবাজারের বন্যা দুর্গত এলাকাগুলোর পানি নামতে শুরু করার সাথে সাথে ক্ষয়ক্ষতি বেরিয়ে আসছে। জেলায় 248 হেক্টর আমনের বীজতলা 86.50 হেক্টর আর সবজি 64.50 হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। 3500 বসতবাড়ি, 82 কিলোমিটার সড়ক, 5টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ত্রাণ কার্যক্রম প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে অভিযোগ স্থানীয়দের। তবে প্রশাসনের দাবি, বন্যার্তদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করছেন তারা। আমার খাতা বই সব ভিজে গেছে। আমরা 4-5 দিন পানি বন্দি, এই পর্যন্ত সরকারের থেকে কোনো সাহায্য পাইছি না। আসলে প্রকল্প থেকে সর্বপ্রথম আমাদের টিউন স্যার আমরা নিজে এসে দিয়ে গেছি। আশ্রয়ের সংখ্যা বাড়ছে, তাদেরকে আমরা শুকনো খাবার, চাল, ডাল, চিনি, লবণ, তেল এগুলো আমরা সরবরাহ করছি। আর বাইরে যারা আছে তাদের জন্য আমরা যে মুড়ি, তারপর চিরা, চিনি এগুলো আমরা একটা প্যাকেজ বানিয়ে তাদেরকে আমরা বিতরণ করছি। বিভাগের আরেক জেলা হবিগঞ্জের সদর, বাহুবল ও বানিয়াচং উপজেলা মিলিয়ে প্রায় 30,000 মানুষ পানিবন্দী রয়েছেন। চলতি বন্যায় কৃষি, মৎস্য ও অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে তার আর্থিক মূল্য প্রায় 100 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বন্যার্তদের সহায়তায় জেলা প্রশাসনের পক্ষ থেকে যে বরাদ্দ দেয়া হয়েছে তা ক্ষতিগ্রস্ত পরিবারের তুলনায় যৎসামান্যই বলে অভিযোগ ভুক্তভোগীদের। জিনিসপত্র যা লাগে একবারে দোকান লাগে, 2বারে দোকান যায় না, রাংটা উল্টাইয়া আমার 60,000 টাকা টাকা হামলা হয়। পাইন বিছা 2টা এই হলদি এদিকে মুখি এগুলা মনে হয় সবগুলা হচ্ছে জীবগী। আর্থিক ক্ষয়ক্ষতি আমরা চূড়ান্তভাবে নির্ধারণ করতে হয়তো 2-3 দিন সময় লাগবে। পানি একটু নামার পরে আমরা বুঝতে পারবো যে ক্ষতির হারটা শতকরা কত। তারপরে এখানে কৃষক ভাইদের অনেক ক্ষতির আমরা আশঙ্কা করতেছি, যেটা প্রায় 20 কোটি টাকার উপরে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে সুনামগঞ্জের চিত্র এবার কিছুটা ভিন্ন। শনিবার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হলেও বন্যা পরিস্থিতির অবনতি হয়নি। কিন্তু চলমান বৃষ্টি আর পাহাড়ি ঢল বৃদ্ধি পেলে বন্যার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন জেলার প্রশাসনিক কর্মকর্তারা। অতীতের মতো এখন এবারও জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন সবাই প্রস্তুত আছে দুর্যোগ নিয়ে, এবং পাশাপাশি আমাদের প্রয়োজনে যে আর্মি দরকার হয় তারাও বলেছে যে আমরা ডাকলে তারাও আসবে। বছরের পর বছর ধরে বন্যার পানিতে ভেসে যায় হাওড় জনপদের হাজারো মানুষের স্বপ্ন আর বেঁচে থাকার শেষ সম্বলটুকু। তাই প্রতি বছর ত্রাণ নয়, বরং টেকসই বাঁধ আর স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের। গুলজার আহমেদ, এখন সিলেট।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বেড়েছে দুর্যোগের ঘনঘটা। একদিকে বাড়ছে প্রাণহানি, সেই সাথে ক্ষতির মুখে পড়ছে অর্থনীতি, কৃষি ও অবকাঠামো। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক হিসেব বলছে, গেল 5 বছরে দেশের অর্থনীতিতে ক্ষতি হচ্ছে প্রায় 41,200 কোটি টাকা। আর্থিক ও মানবিক ক্ষতি কাটাতে বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনা, আগাম সতর্কতা বাড়ানো জরুরি। সাজিদ আরাফাতের প্রতিবেদন। প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে যেন এক অমোঘ বাস্তবতা। নদীমাতৃক ও বদ্বীপ অঞ্চলের দরুন প্রতি বছরই পড়তে হয় নানা দুর্যোগের কবলে। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন, বজ্রপাত কিংবা পাহাড় ধসের মতো প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হাজারো মানুষের জীবন ও জীবিকা। কিন্তু এবার হঠাৎ ভারী বৃষ্টি আর স্বল্পমেয়াদী বন্যায় ক্ষতির মুখে পড়েছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর তথ্য বলছে, 2000 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের 134টি ঘটনা ঘটেছে। প্রাণ হারিয়েছেন 11,000-এর বেশি মানুষ, আর আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 13 বিলিয়ন মার্কিন ডলারের বেশি। পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বন্যা ও ঘূর্ণিঝড়ে। 2015 থেকে 2020 সাল পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে বছরে গড়ে ক্ষতির পরিমাণ 30,000 কোটি টাকা। দুর্যোগে শস্য, প্রাণী সম্পদ, পোল্ট্রি ও মৎস্য খাতে সম্মিলিত ক্ষতির হার 39%, আর জমির অবক্ষয় হয়েছে প্রায় 53%। তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক হিসাব বলছে, 2021 থেকে 2025 সালের মধ্যে শুধু বন্যা ও ঘূর্ণিঝড়ের কারণেই দেশের অর্থনীতিতে প্রায় 41,000 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত হয়েছেন 1,77,00,000-এর বেশি মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন, এল নিনোর প্রভাবে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস সত্ত্বেও আগাম সতর্কীকরণ ব্যবস্থাকে জোরদার করা যায়নি। পাশাপাশি প্রকৃতি বিরুদ্ধ কর্মকাণ্ডের কারণে দুর্যোগের আর্থিক ও মানবিক ক্ষতির প্রভাব বাড়ছে। আর্থিক ক্ষয়ক্ষতি চাইতে বড় ক্ষয়ক্ষতি হচ্ছে যেটা অর্থ দিয়ে মাপা যায় না। এটা আহমদ ছাপা বলতেন গহন ক্ষতি। এটা মানুষের ভিতরের ক্ষতি। মানুষ তার মানবিক মূল্যবোধগুলো হারিয়ে ফেলছে। সন্তান তার মায়ের কবর দিতে পারছে না। এটা মাপবেন কিভাবে? আমাদের লোকাল গভর্নমেন্ট নাই। সেই কারণে ডিস্ট্রিবিউশন যেটাই হোক, সেটা চাল, চিড়ে, গুড়, মুড়ি যাই হোক, হয়তো ক্যামেরায় দেখানোর জন্য কিছু করা যাবে, কিন্তু মানুষের কাছে পৌঁছানোটা খুব দুরূহ হবে। এদিকে দুর্যোগে আর্থিক ক্ষতি নিরূপণে সমন্বিত উদ্যোগে ঘাটতি আছে বলছেন অর্থনীতিবিদরা। সংকট সমাধানে বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ তাদের। একদিকে প্রাণহানি হচ্ছে, মানুষের যে ঘরবাড়ি সেটা নষ্ট হচ্ছে, অন্যদিকে কৃষি জমি সেগুলাতে ক্ষতি হচ্ছে, শস্য যেটা আমরা দেখলাম যে এই বছর যে হাওরে বিপুল পরিমাণে আসলে ধান সে নষ্ট হয়েছে, 80-90% মতো ধান নষ্ট হয়ে গেছে। প্রকৃত অর্থে যে একটা কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট সেটা আমাদের আসলে দরকার ছিল, যেটা মাঝে মাঝে বিশ্ব ব্যাংক করে থাকে যখন বড় দুর্যোগ হয় তখন, কিন্তু এর বাইরে আমরা এই স্টাডিগুলো করি না, আমরা কিন্তু এই পদ্ধতিগুলো ঠিক করিনি। এদিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য যাচাই করে পুনর্বাসন কার্যক্রম শুরু করার আশ্বাস দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের। তাৎক্ষণিক এই দুর্যোগটা আল্লাহর রহমতে যখন আমরা ওটা থেকে পরিত্রাণ পাবো, তখন সেই পরিস্থিতি অনুযায়ী আমরা ঠিক করব যে আসলে তাদের কি প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী আবার ব্যবস্থা নেওয়া হবে। দুর্যোগের ধারাবাহিক ক্ষতি কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, কার্যকর প্রতিরোধ ব্যবস্থার সাথে স্থানীয় সরকার ব্যবস্থাকে ঢেলে সাজানোর দিকেই তাগিদ বিশেষজ্ঞদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। অতিবৃষ্টির কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন সম্পদ রক্ষা সহ দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনলাইনে 8 বিভাগীয় কমিশনার, ডিআইজি, ডিসি সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। এক্ষেত্রে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার, পানি, শিশু খাদ্য, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সেবা পৌঁছে দিতে নির্দেশ দেন সরকার প্রধান। একই সঙ্গে আশ্রয় কেন্দ্রে নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা, বিদ্যুৎ ও যোগাযোগ সুবিধা সচল রাখার উপর গুরুত্বারোপ করেন তিনি।
শেখ হাসিনার স্বাধীনভাবে দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই জানিয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, তিনি দেশে আসলেই গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারত সরকারের নিয়ন্ত্রণে রয়েছেন। তিনি চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না, তাকে বাংলাদেশ ও ভারত সরকারের মাধ্যমে আসতে হবে। এছাড়া চিফ প্রসিকিউটর বলেন, 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতের জনসভায় হত্যাকাণ্ডের মামলার তদন্ত শেষ হয়েছে। আগামী 21 জুলাই প্রতিবেদন দাখিল করা হবে। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ সহ প্রায় 10টি মামলার তদন্ত প্রায় শেষের পথে বলেও জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জুলাই অভ্যুত্থানে তার একটা কমান্ড রেসপন্সিবিলিটি, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আছে এবং সেই দায় থেকে তার একবার একটা শাস্তি হয়েছে। এর বাইরেও যেমন ধরেন শাপলা চত্বর হত্যা মামলায় তার একটা সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আছে, তার ব্যক্তিগত দায়ও আছে। তিনি তো এখানে দণ্ডপ্রাপ্ত, তিনি ভারতে নির্বাসনে, ভারত সরকার তাকে দিতে পারে, ভারত সরকার তাকে নাও দিতে পারে। তো উনি স্বাধীনভাবে এসে আত্মসমর্পণ করবেন এই সুযোগ আমার মনে হয় যে এটা ঠিক না। মুজিব বর্ষের নামে বিভিন্ন কর্মসূচিতে 982 কোটি টাকা অপচয় করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার। সংসদ অধিবেশনে রংপুর 3 আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের প্রশ্নের জবাবে একথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সাথে সংসদ সদস্য রুবিন ফারহানের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, ঋণ খেলাপির দায়ে এসআরএম ও বেক্সিমকো সহ বেশ কিছু গ্রুপের বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে এবং সেগুলোর তদন্ত চলমান। এ সময় আর্থিক খাতে শৃঙ্খলাকে বর্তমান সরকার অগ্রাধিকার দিচ্ছে জানিয়ে আরও বলেন, শেয়ার বাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে বলেই দেশের মানুষের পাশাপাশি উন্নয়ন সহযোগিতার আস্থা ফিরেছে। এছাড়া কর হার নেটওয়ার্ক বাড়াতে ভোগান্তি ছাড়া ফ্ল্যাট রেটে কর প্রদানের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী। 13 জুলাই বিকেল 3টা পর্যন্ত অধিবেশনের মুলতবি ঘোষণা করেন স্পিকার। মুজিব বর্ষ পালন উপলক্ষে প্রতিটি জেলা উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন এবং শেখ মুজিবের ছবি ও বেদি তৈরি, বিভিন্ন সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা, মার্বেল পাথরের মূর্তি বানাইতে এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সকল মন্ত্রণালয় বিভাগ সর্বমোট 982,91,74,74,000 কোটি টাকা ব্যয় করেছে মাননীয় স্পিকার। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার প্রায় 35% নিবন্ধিত শিক্ষার্থী পরীক্ষায় অংশই নেয়নি। এমন বাস্তবতার মধ্যেই 2025 সালের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকার। একই সঙ্গে ভবিষ্যতে বৃত্তির সংখ্যা বাড়ানো, পরীক্ষার পরিসর সম্প্রসারণ এবং অনুপস্থিতির কারণ খতিয়ে দেখার কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি নতুন পাঠ্য বইয়ের মানোন্নয়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণের উপরও গুরুত্বারোপ করা হয়েছে। আরও জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। 2009 সালে পিএসসি পরীক্ষা শুরু হলে দেশব্যাপী বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে যায়। দীর্ঘ 16 বছর পর চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত হয় 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। ষষ্ঠ শ্রেণীতে 4 মাস পড়ার পর শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। তবুও দীর্ঘ বিরতিতে পরীক্ষা হওয়ায় ব্যাপক সাড়া মেলে। সারা দেশ থেকে নিবন্ধন করে 2,56,117 জন শিক্ষার্থী। তবে তাদের মধ্যে প্রায় 35% পরীক্ষায় অংশ নেয়নি। রোববার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। এবার ৭৯,২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্ট পুলে ৩২,৯৬৫ জন এবং সাধারণ গ্রেডে ৪৬,২৮১ জন। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 আয়োজন শুধু মেধা যাচাইয়ের একটি প্রক্রিয়া নয়, বরং একটি ভবিষ্যৎ প্রজন্মকে প্রতিযোগিতামূলক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ ধাপ। ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন বলেন, আগামীতে আরো বড় পরিসরের বৃত্তি পরীক্ষা আয়োজনের পাশাপাশি বৃত্তির সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে নিবন্ধন করেও কেন বিপুল সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। আগামী দিনের শিক্ষা ব্যবস্থায় সকলকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রাইমারি স্কুল লেভেলে সেখানে একটা প্রি প্রতিযোগিতা হয়ে যায়, তারপরে তারা ফাইনালি সেন্ট আপ করে। আমরা তো সকলকেই নিতে পারি না, তাহলে তো হিউজ নাম্বার, এটা নিয়ে পরীক্ষা নেওয়া সম্ভব না। তো প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয় তাদের মধ্য থেকে তারা একটা প্রি টেস্টের মধ্য দিয়ে তারা সিলেকশন করে এবং সিলেকশন নাম্বার যেটা আসে সেটা আমরা করছি।
এর আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের একটি ভ্যালিডেশনের প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, নতুন পাঠ্য বইয়ের কাগজ, ছাপা ও বাধাইয়ের কোনো আপোষ করা হবে না বলে সাফ জানান। পেপারগুলো অত্যন্ত অ্যাট্রাক্টিভ হবে, এখানে আমরা কোনো কম্প্রোমাইজ করছি না। শাহরিয়ার পুলক, এখন ঢাকা। অশ্রুসিক্ত নয়ন আর গভীর শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হলো বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারকে। রোববার বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় তার শেষ জানাজা হয়। অংশ নেন প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দ। পরে সংসদ প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত হন ৯৫ বছর বয়সী এই রাজনীতিবিদ। ইমদাদুল জাহিদের প্রতিবেদন। জাতীয় সংসদের সে চিরচেনা আঙিনা, যেখানে একদিন স্পিকারের আসনে বসে দক্ষতার সঙ্গে সংসদ পরিচালনা করেছেন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার। আজ সেই চেনা চত্বরে ফিরলেন তিনি, নিথর দেহে সাদা কাফনে মোড়ানো বিদায় যাত্রী হয়ে। সাবেক স্পিকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে অর্ধবেলা বন্ধ রাখা হয় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম। রোববার সকালে ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম দফা জানাজা শেষে তার মরদেহ নিয়ে আসা হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এখানে অনুষ্ঠিত হয় শেষ জানাজা। জানাজায় অংশ নেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে তার দীর্ঘদিনের সহকর্মীরা। জানাজার আগে তার বর্ণাঢ্য জীবনের প্রশংসা ও স্মৃতিচারণ করেন বিএনপি মহাসচিব, বিরোধী দলীয় নেতা ও সংসদের স্পিকার সহ অনেকেই। পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা করেন তার ছেলে, সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির। এই সংসদকে তিনি স্পিকার হিসেবে দক্ষভাবে পরিচালনা করেছেন। আমি কয়েকটি সংসদে তার সহকর্মী ছিলাম, মুগ্ধ হয়ে তার সংসদ পরিচালনা দেখেছি। তিনি অত্যন্ত সাদা মনে মানুষ ছিল, শত্রু মিত্র সবাইকে আপন করে নিতে পারতেন, সবাইকে ভালোবাসতেন। রাজনীতিটা সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের কাছে মনে হয়, তিনি গণতন্ত্রের ব্যাপারে ছিলেন একেবারে অবিচল। এখানকার আস্থা ছিল একেবারে অসাধারণ। আমরা এই অসাধারণ মানুষটিকে আর ফিরে পাবো না। তার যে কাজ, সেই কাজগুলোকে যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমরা অবশ্যই উপকৃত হব। জানাজা শেষে তার কফিনে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা, স্পিকার সহ অনেকেই। এরপর সংসদ ভবন চত্বরেই চিরনিদ্রায় শায়িত করা হয় বর্ষিয়ান রাজনীতিবিদকে। ইমদাদুল আজাদ, এখন ঢাকা। রাজধানীর আনন্দবাজার এলাকায় ফুটপাত থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার অতিরিক্ত পরিদর্শক আল মামুন। তবে এখনও মরদেহ দুটির পরিচয় শনাক্ত করা যায়নি। এসআই আল মামুন জানান, খবর পেয়ে দুপুরে আনন্দবাজারের সড়কের পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। পরে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়। উদ্ধারের সময় প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। কিভাবে মৃত্যু হয়েছে সিআইডির আলামত ও ময়নাতদন্তের প্রতিবেদনের আগে বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ। মরদেহ দুটির পরিচয় শনাক্তে কাজ চলছে। হিসাবে উদ্ধার হয়েছে, ফুটপাতে পড়েছিল বৃষ্টির মধ্যে। আমরা বৃষ্টির মধ্যে উদ্ধার করে হাসপাতালে নিচ্ছি। হাসপাতাল থেকে মৃত ঘোষণার পরে আমরা দুইটা অপমৃত্যুর রেকর্ড করছি, অপমৃত্যু মামলা। সিআইডির ফরেনসিক বিভাগ এসে তাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে দুইজনের দুইটা ঠিকানা বলতে শুধু থানার নাম পাওয়া গেছে, বংশালার মতিঝিল। মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে দিল্লি, মহারাষ্ট্র ও গুজরাটে আকস্মিক বন্যা এবং জলাবদ্ধতার জেরে বিঘ্নিত জনজীবন। উত্তরাখণ্ডে ভূমিধসে বন্ধ হয়ে গেছে ১২০টি সড়ক। এদিকে চীনের পূর্বাঞ্চলীয় তাইঝৌ উপকূলে আঘাত হেরেছে শক্তিশালী টাইফুন বাভি। ছড়িয়ে নেওয়া হয়েছে ২০ লাখ মানুষকে। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। তামিলনাড়ু ও কেরালার পর এবার অতি ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ভারতের উত্তরাখণ্ড। বন্যার পর ভূমিধসে ৩টি জাতীয় মহাসড়ক সহ তলিয়ে গেছে ১২০টিরও বেশি রাস্তা। যমুনোত্রী জাতীয় মহাসড়কের একটি অংশ দুদিন ধরে বিচ্ছিন্ন থাকার পর ভাঙা আরেক অংশ ব্যবহার করে উদ্ধার করা হয়েছে শতাধিক তীর্থযাত্রীকে। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভূমিধসে বিপর্যস্ত কেরালার কাল্লাদির টানেল প্রকল্পের চারপাশে টানা ৫ম দিনের মতো চলছে উদ্ধার অভিযান। এখনও সন্ধান মেলেনি বেশ কয়েকজন বন্যা দুর্গতের।
উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে আসাম এবং ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উজানে অতি ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ঢলের প্রভাব পড়েছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলেও। দিল্লি, মহারাষ্ট্র, গুজরাটে আকস্মিক বন্যা এবং জলাবদ্ধতায় বিপন্ন জনজীবন। হরিয়ানা এবং এর সংলগ্ন এলাকাগুলোতেও পরিস্থিতি বেশ নাজুক। এদিকে চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো টাইফুনের কবলে পড়েছে চীন। শনিবার সন্ধ্যায় প্রথমে উপকূলীয় শহর তাইঝৌতে আঘাত হানে শক্তিশালী টাইফুন বাভি। ওয়েনঝৌতে দ্বিতীয় আঘাত আসে মধ্যরাতের দিকে। এর জেরে অন্তত 20 লাখ মানুষকে সরিয়ে নিয়েছে প্রশাসন। চীনের পর জাপানের কয়েকটি দ্বীপে আঘাত এনে শক্তি হারিয়ে তাইওয়ানের উত্তর প্রান্ত ঘেঁষে বের হয়ে যায় টাইফুন বাভি। তবে বৃষ্টিবলয়ের মধ্যে থাকা বিপুল পরিমাণ আর্দ্রতার কারণে এখনও তীব্র বর্ষণের ঝুঁকি থেকে যাচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এই ছিল এখন সন্ধ্যা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।